আচ্ছা, ব্রিজস্টোন ব্রিজ থাকবো, আনব্যালেন্সড ব্রিজস্টোন ব্রিজ। আনব্যালেন্সড ব্রিজস্টোন ব্রিজের মধ্যে যেরকম ভাবে ধরো অ্যাজ ফর এক্সাম্পল এখান থেকে ভোল্টেজ ই, এখানে 1 2 5 3 4 6, তো কি দেওয়া আছে, এটা আনব্যালেন্সড ব্রিজস্টোন ব্রিজ তোমার এখানে প্রোভাইড করা হয়েছে। তোমাকে করতে লাগবো এই আনব্যালেন্সড ব্রিজস্টোন ব্রিজের লেগা তোমার এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো তুমি এখানে আইডেন্টিফাই করতে পারতা না, যেহেতু আনব্যালেন্সড ব্রিজস্টোন ব্রিজ। তো তোমার এখানে জিজ্ঞেস করতে লাগবে, যেমন ধরো আমি এখানে ই দেওয়া রাখছি, যে কোনো একটা সার্টেন ভোল্টেজ তোমার দেওয়া রাখবো। ধরো আমরা এখানে দেওয়া রাখতেছি ই ইজ ইকুয়াল টু 15 ভোল্ট, ই ইজ ইকুয়াল টু 15 ভোল্ট। এবার এখান থেকে তোমাকে কারেন্ট বের করতে লাগবে, ঠিক আছে? এখানে কয়টা কারেন্ট আসবে? এখানে টোটাল 3টা কারেন্ট থাকবে, টোটাল 3টা কারেন্ট থাকবে। কেমনে? যেমন দেখো এখানে ধরলাম আমি আই কারেন্ট, এখানে আইতেছে কত, আই কারেন্ট আই। এই আই কারেন্ট এই জাংশনটাতে আওয়ার পর তারপর তার কাছে দুইটা পসিবল রুট আছে। তো একটা রুট অনুসারে সে এদিকে যদি I1 কারেন্ট যায়, তাহলে এদিকে কতটুকু কারেন্ট যাবে, I2 যাবে, ঠিক আছে? তাহলে KCL অনুসারে আমি এখানে লিখতে পারি I is equal to I1 plus I2, I is equal to I1 plus I2, আমি এতটুকু লিখতে পারবো। এবার এখান থেকে এতটুকু জাংশন অবধি কি গেল, I1 কারেন্ট গেছে, এখান থেকে এতটুকু অবধি I1 কারেন্ট গেল। দেন আচ্ছা, এখানে আমরা কারে কানেক্ট করি মনে আছে, গ্যালভানোমিটারে কানেক্ট করে রাখি, ঠিক আছে? যদি গ্যালভানোমিটারে এখানে কানেক্ট করি তাহলে এই পাথে একটা কারেন্ট যায়, যেহেতু সে এখন কি আনব্যালেন্সড কারেন্ট, মানে আনব্যালেন্সড ব্রিজস্টোন ব্রিজ। যখন ব্যালেন্সড হতো তখন মাঝখানটা কি করতাম, বাদ দিতাম। কেন? কারণ এই দুইটা পয়েন্টের পটেনশিয়াল কি থাকতো, সেম টু সেম থাকতো। এখন কি হইতাছে, এখন এই দুটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল সেম সেম নাই। যদি না থাকে পটেনশিয়াল, তাহলে কি হবে, আইজি একটা অ্যামাউন্ট অফ কারেন্ট এই যে মাঝখানের রূপটা আছে, মাঝখানের রূপটা দিয়ে সেটা ফ্লো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করি, নাম্বারিং করে নিয়ে আসবো। এটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। তাহলে এখন একটা জিনিসের দিকে নজর দিও, তোমার কাছে আই কারেন্ট আছে, I1 গেছে, I2 গেছে। এখন তুমি বি পয়েন্টের কথা একটু ভাবো, বি পয়েন্টের মধ্যে কি সিচুয়েশন হইতাছে, বি পয়েন্টের মধ্যে এদিক থেকে আইলো কত, I1, এদিকে নিচে যেতেছে কত, IG, তাহলে পেন্ডিং কত আছে, এই পেন্ডিং কারেন্টে কি করব, এখান দিয়ে ফ্লো হইব। তাহলে পেন্ডিং কারেন্টে কত আছে, I1 মাইনাস IG, I1 মাইনাস IG, এটা হচ্ছে পেন্ডিং কারেন্ট। এই কারেন্টটা কি হবে, B2 C পাথে ফ্লো হবে, ঠিক আছে? নেক্সট আমি যদি ডি পয়েন্টে চিন্তা করি, তাহলে ডি পয়েন্টে এন্টারিং কারেন্ট কত কত আছে, I2 এন্ড IG। তাহলে এখান থেকে আউটগোয়িং কত আসবে, I2 প্লাস IG। এবার সি পয়েন্টে চিন্তা করো, এন্টারিং কারেন্ট কত, I1 মাইনাস IG, I2 প্লাস IG। তাহলে নেট কারেন্ট কত আসছে, I1 মাইনাস IG প্লাস I2 প্লাস IG, ঠিক আছে? তাহলে সি পয়েন্টের মধ্যে কি থাকতেছে, I1 মাইনাস IG প্লাস I2 প্লাস IG, IG কি ক্যান্সেল, তাহলে থাকতেছে কত, I1 প্লাস I2, I1 প্লাস I2। তুমি এখন এখানে I1 প্লাস I2 এর জায়গাতে তুমি কি লিখতে পারো, IO লিখতে পারো। রুলস এন্ড রেগুলেশনস অনুসারে চার্জ কি থাকবে, কনজার্ভ থাকবে। চার্জ মানে ফ্লো অফ, চার্জ যদি কনজার্ভ থাকে তাহলে কারেন্টও কি থাকবে, কনজার্ভ থাকবে। তাহলে কারেন্ট যদি কনজার্ভ থাকে, এখান থেকে বাইরে ফ্লো কত, আই কারেন্ট, এখানে এন্টার করতেছে কত কারেন্ট, আই কারেন্ট, ঠিক আছে? আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল টু এন্টারিং কারেন্ট। ক্লিয়ার? ব্যাটারির দিকে যা বাইরেছে এক্স্যাক্টলি সেই কারেন্টই কি করতেছে, ব্যাটারির মধ্যে এন্টার করতেছে। কোনো ডাউট নাই? তাহলে I1 মাইনাস IG কেমনে লিখছি দেখো,
বি পয়েন্টের কথা চিন্তা করো, ঠিক আছে? তাহলে বি পয়েন্টে আইতাছে কত? I1, ঠিক আছে? আমি ধরলাম বি পয়েন্টের মধ্যে আমার কাছে কয়টা রুট আছে? দুইটা রুট আছে। এন্টারিং রুট টোটাল অ্যাকচুয়ালি তিনটা রুট আছে। এটা কি এন্টারিং রুট? এন্টারিং রুট আইলো কত? I1 আইলো। দেন রইলো কয়টা রুট বাকি? দুইটা রুট, একটা B2D আর একটা B2C। এখন যেহেতু আমি একটা রুট জানি, দুইটা রুট জানি না, তাহলে আমার কি করতে লাগবে? যে কোনো একটা রুটের মধ্যে কিছু না কিছু ধরে নিতে লাগবে। তো যেহেতু এখানে আমি জানি গ্যালভানোমিটার লাগানো থাকে, তার লিখে ধরলাম যা কারেন্ট গেছে ওটা কি কারেন্ট? গ্যালভানোমিটার কারেন্ট। তো গ্যালভানোমিটার কারেন্ট মানে IG। তাহলে এখানে এন্টারিং কারেন্ট I1 আর একটা কারেন্ট গেছে I1 থেকে, তাহলে গেলেগা পেন্ডিং কারেন্ট কত রয়েছে? I1 মাইনাস IG। কারণ রুলস কি? টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। KCL ইউজ হবে জাস্ট, ঠিক আছে? তো নরমালি আমরা আগের যে লুপগুলো দেখছিলাম, আগের লুপগুলোর মধ্যে কি ছিল? n নাম্বারস অফ ব্যাটারিজ ছিল প্লাস n নাম্বারস অফ রেজিস্টরস ছিল, এবং একটা লুপের মধ্যে একটাই কারেন্ট কি হতো? সার্কুলেট হতো। এখন এটার মধ্যে কি হয়েছে? এত বেশি রেজিস্টরস নাই, ব্যাটারি মাত্র একটা, কিন্তু আমার কাছে কি আছে? এখানে কারেন্টস কি আছে? ডিফারেন্ট ডিফারেন্ট রয়ে গেছে। তাহলে এখান থেকে আননোন কারেন্ট কয়টা পাইছো? তিনজনকে পাইছো, I1, I2 আর IG, ঠিক আছে? I আলাদা না, কারণ I1 আর I2 বাইরে এলে I বাইরে গেছে। ওকে, তাহলে আমার কাছে আননোন কারেন্টস আছে তিনটা, I1, I2 আর IG। এখন তিনটা কারেন্টরে সলভ করতে গেলে আমার কয়টা ইকুয়েশন দরকার? তিনটা ইকুয়েশন দরকার। সিম্পল লজিক, ঠিক আছে? তিনটা কারেন্টের জন্য আমাকে কি করতে লাগবে? তিনটে ইকুয়েশনস রে ইউটিলাইজ করতে লাগবে। তো একটা কাজ করব, আমরা এখন তিনটে ইকুয়েশনস রে ইউটিলাইজ করব। তোমরা একটা কাজ করতে পারো, সি পয়েন্টটা যদি তোমাদের নোট করার দরকার লাগে, সি পয়েন্টে নোট করে রাখো, অ্যাজ ওয়েল অ্যাজ এই পোরশনটা লেখা রাখো, প্লাস সাথে কারেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনস গুলো নোট ডাউন করে রাখো। যদি তোমাদের কাছে দুইটা আলাদা আলাদা পেন থাকে, তাহলে অ্যাটলিস্ট কারেন্ট গুলোরে আলাদা আলাদা পেন দিয়ে মার্কিং করো, এটাতে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এটা ডেরিভেশন কপিতে রাখো, বেটার হবে। এটা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল কোশ্চেনস, কিন্তু এটা একটা আইডিয়াল টাইপের নিউমেরিক্যালস, ঠিক আছে? তো এর লেখা বেটার ডেরিভেশন কপিতে। এটা ম্যাক্সিমাম টাইম স্কুলের পরীক্ষাতে জিজ্ঞেস করে, এর ডেরিভেশন ধারাতে লেখাটা বেটার হবে, ঠিক আছে? দেখো আমি একটা জিনিস করে রাখি, ডেরিভেশনস কপির মধ্যে কোনগুলো রাখবা? মেইনলি যে সমস্ত জিনিসগুলো ইউনিক টাইপের হইব, শুধু ডেরিভেশনই না, যে সমস্ত জিনিসগুলো ইউনিক টাইপের হইব বা যেগুলো আইডিয়াল কেস, এটা রেসপেক্টে বাকিগুলো করবা, ওরকম ধরনের জিনিসগুলো এখানে লেখা রাখবে। কারণ ডেরিভেশন খাতা হয়তো তোমার বেশি থেকে বেশি একটা বা দুইটা হইব, ঠিক আছে? কিন্তু তুমি যে নরমাল ক্লাস কপি ইউজ করতেছো, এটা হয়তো 5টা 6টাও হতে পারে। এবার এট দ্য টাইম অফ এক্সাম তুমি ওই 5টা 6টার মধ্যে কোনখানে কোনটা লিখছিলা খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। ডেরিভেশন কপি যদি দুইটা হয়, ওটার মধ্যে তাড়াতাড়ি খুঁজে যাবে। প্রিপারেশনটা এরকম ভাবে রেডি করো যাতে পরীক্ষার মধ্যে তোমাকে সাফার করতে না লাগে, এক নাম্বার। আর নোটস যা প্রিপেয়ার করবা এখন থেকেই প্রিপেয়ার করো, নোটস যা করবা। এরকম অনেক স্টুডেন্ট করে পরীক্ষা আইছে এবার নোটস করতে হবে, পরীক্ষা আইছে এরকম সময় নোটস করতে হবে। এরকম প্রচুর স্টুডেন্ট আছে, ওয়ান শট ভিডিও দেখে দেন বই পড়ে, বই তো ম্যাক্সিমামই পড়ে না, ওয়ান শট ভিডিও দেখে বা বিভিন্ন রকম জায়গা থেকে পিডিএফ কালেক্ট করে, দেন এগুলো তোমার সামারাইজ করে সেটা নোট লেখে। তো তখন তোমার রিভাইসের টাইম, তখন যদি তুমি মনে করো নোট প্রিপেয়ার করবা, তাহলে তোমার জন্য খুব সিরিয়াস ইস্যু। আর আরেকটা জিনিস আমি কয়ে রাখি, তুমি যখনই যে জিনিসটা নোট বানাইতেছো, ওই নোটটা যে স্যারের কাছে বা যে ম্যাডামের কাছে পড়তেছো, ওনারে দিয়ে সেটা একবার একটু চেক করায় না, কারণ তোমার নোটসের মধ্যে প্রচুর ভুল থাকে। এই ভুলগুলোরই তুমি কারেক্ট ভাববা সেটা শুরু করা যায়, ঠিক আছে? তো এরকমটা করো না। আমি আগেও বলছিলাম, 11th স্ট্যান্ডার্ডও বলছি, এখনো বলতেছি, যখনই তোমরা একটা কিছু নোট বানাও, ওই নোটটারে অ্যাটলিস্ট একজন হইল ইয়ে করায় না, ক্রস চেক করায় না, দেন দরকার একটা পিডিএফ বানায় সেটা রাখতে হবে সবার কাছে। কারণ আমিও তো সবার কাছে চেক করতে পারতাম না, যে কোনো একটা বা দুটা খাতে চেক করে দিয়ে দিলাম, দেন ওটাকে পিডিএফ করে রাখতে হবে, বা যার কাছে আছে এর কাছ থেকে হেল্প নিতে পারবো। ক্লাসমেটের তো চিনেই তোমরা একজন আরেকজনকে, সমস্যা হচ্ছে না।
ডায়াগ্রাম ড্র হয়েছে। এবার আমরা এখান থেকে সলভ করার জন্য আমি এটা মুছে লেগেছি, ঠিক আছে, এটা নোট করেই আসছো, আর এটা এমন ধরনের কোনো ক্রিটিক্যাল পোর্শন না। তো আমরা একটা কাজ করি, এখানে আরো দুইটা নাম্বারিং দিই, সি ডি ই এফ দরকার লাগবে, ঠিক আছে, ই এফ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন তিনটা কারেন্ট দরকার, মানে তিনটা কারেন্ট আইডেন্টিফাই করতে লাগবে, তিনটা লুপ দরকার, দুইটা ইউনিক টাইপের লুপ নিতেছে। এখানে লুপ অনেকগুলো আছে, এখানে অনেকগুলো লুপ আছে। কেমনে কেমনে লুপ আছে দেখো, এ বি ডি এ, এটা একটা লুপ। এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল একটা লুপ। লুপ বলতে কি, যেখান থেকে শুরু হয়েছে আমি ঘুরে ওইখানে আইতে পারতাম, দ্যাট ইজ কল্ড লুপ, ঠিক আছে। তাহলে আমার এখানে এ বি ডি এ, এটা একটা লুপ। দেন বি সি ডি বি, এটা একটা লুপ, দুইটা লুপ পাইলাম। নেক্সট এ বি সি ই এফ এ, মানে নিচের দিকটা নিয়ে আসার একটা লুপ, ঠিক আছে। আবার এ বি সি ই এফ এ, দ্যাট ইজ উপরের দিকটা নিয়ে আসার আমরা একটা লুপ বানাতে পারি। এরকম ধরুন অনেকগুলো ক্লোজ লুপ। তো আমরা এই করুন দুইটা ক্লোজ লুপ ইজি টাইপের নেব। তো প্রথমে একটা লুপ নিতেছি, লুপ এ বি ডি এ, কোন লুপ, এ বি ডি এ। এবার আগে দেখো তারপরে তুললো এ বি ডি এ যে লুপটা আছে এটার মধ্যে সাপ্লাই ভোল্টেজ কত, এ বি ডি এ লুপের মধ্যে সাপ্লাইড ভোল্টেজ কত, কোনো ব্যাটারি আছে এ বি ডি এ লুপের মধ্যে, নাই তো, নাই, মানে সাপ্লাইড ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0। তাহলে সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু, রুলস কি থাকবে, সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু সামেশন অফ আইআর। তো সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু কত, 0, সামেশন অফ আইআর। এখন এখানে দেখো কারেন্টের ডাইরেকশন ইম্পর্টেন্ট, তুমি কি চুজ করবে এটা তোমার পার্সোনাল ইচ্ছা। তুমি ক্লকওয়াইজ রে পজিটিভ চুজ করতে পারো, অথবা অ্যান্টি ক্লক রে পজিটিভ চুজ করতে পারো, এটা পার্সোনাল ম্যাটার তোমার, ঠিক আছে। এখানে দুইটা, সরি এখানে টোটাল তিনটা কারেন্ট আছে, কি কি, I1 আছে, IG আছে, I2 আছে, ঠিক আছে। এবার তার মধ্যে দেখো দুইটা কারেন্ট ক্লকওয়াইজ, কেমনে, I1, ঠিক আছে, I1 IG একই ডাইরেকশনে, কিন্তু ক্লক ডাইরেকশনই আছে, ঠিক আছে, বাট I2 কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, উল্টা দিকে আছে। এখন তোমার ইচ্ছে তুমি কারে পজিটিভ ধরবে। তুমি যদি কো যে I2 এর পজিটিভ ধরুন, তাহলে I2 মাইনাস I1 আর IG আইব। যদি তুমি কো যে আমি I1 রে পজিটিভ ধরো, তাহলে I1 প্লাস IG থাকবো, আর এখানে কি থাকবো, মাইনাস I2 থাকবে। ইউর চয়েস, তুমি ক্লক রে পজিটিভ ধরতে পারো, অ্যান্টি ক্লক রে নেগেটিভ ধরতে পারো, অথবা ভাইস ভার্সা, অ্যান্টি ক্লক রে পজিটিভ, ক্লক রে নেগেটিভ, কোনো ইস্যু নেই, ওকে। তাহলে চলো আমরা ইকুয়েশনটা লিখি আগে। এখানে I1 এর দিয়ে কত আছে, 2, তাহলে কত আইব, 2I1। দেন এখানে কত আছে, 3, তাহলে প্লাস 3IG, মাইনাস এখানে কত আছে, 4, তাহলে এখানে কত আইব, মাইনাস 4I2। এটা একটা ইকুয়েশন আমি পাইলাম, এখানে একটা ইকুয়েশন পাওয়া গেল, ঠিক আছে। সেম ভাবে আমি নেক্সট লুপের জন্য যদি চিন্তা করি, কোন লুপ, বি সি ডি বি, বি সি ডি বি, এই লুপটার জন্য চিন্তা করুন। এটার মধ্যে ধরো আমি যেহেতু আগেরটার মধ্যে ক্লক রে পজিটিভ ধরছি, এটার মধ্যে ক্লক রে পজিটিভ ধরে নিই, ঠিক আছে। তো ক্লক রে যদি পজিটিভ ধরে, এখানে কোনটা আছে, I1 মাইনাস IG, এটা কি আছে, ক্লকওয়াইজ, ঠিক আছে। I2 আর IG কিরকম ভাবে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। IG এখানেও কত আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ IG কোন দিকে যেতেছে, এদিক বরাবর যেতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন আছে। তো আমি ধরছি কি, এটারে পজিটিভ ধরছি, ক্লকটারে পজিটিভ ধরছি, তাহলে এখানে কি আইবে, এখানেও কোনো রকমের কোনো ভোল্টেজ নাই, নেট ভোল্টেজ এখানেও কত আছে, 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু কত থাকবো, এখানে 5 আছে,
I1 minus IG 5 I1 minus IG দেন এখানে কত আছে 6 তাহলে প্লাস 6 সরি প্লাস তো না মাইনাস হলো কেন অ্যান্টি ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ minus 6 I2 plus IG দেন এই জায়গাটা IG তাহলে এখানেও কত হবে minus 3IG minus 3IG ক্লিয়ার না ইস্যু আছে কোনো জানে শিওর নেই দেখো শিওর কনফার্ম প্রথমে তোমার এখানে কাজ করতে লাগবে লুপ নিয়ে আসে ঠিক আছে তো আমরা এখানে কি করতেছি এ বি সি সরি এ বি ডি এ একটা লুপ নিছি এই লুপটার মধ্যে নেট ভোল্টেজ কত নাই তো কোনো ব্যাটারি নাই জিরো দেন তোমার ইচ্ছা তুমি ক্লকওয়াইজে পজিটিভ ধরো অথবা অ্যান্টি ক্লকে পজিটিভ ধরো ইউর পার্সোনাল ইচ্ছা ঠিক আছে এখন আমি যদি এখানে ক্লকের পজিটিভ ধরি না এমন কোনো কিছু নাই তুমি যদি মনে করো এই লুপের লিগে পজিটিভ ধরছো অ্যান্টি ক্লকরে ঠিক আছে তাহলে এটা শুধু এই লুপের লিগে ভ্যালিড তুমি পরের লুপে গিয়ে যদি তুমি মনে করো অ্যান্টি ক্লকরে মাইনাস ধরবা তাতেও প্রবলেম ঠিক আছে বাট একটা কথা মনে রাখো তুমি যে লুপটা ধরতেছো ওই লুপটাতে যাতে এরকম না হয় একটা ক্লক আছে এটা পজিটিভ ধরছো আর একটা ক্লক আছে এটা নেগেটিভ ধরছো এটা যাতে না রুলসটা ভ্যালিড শুধু একটা পার্টিকুলার লুপের জন্য ঠিক আছে তো আমরা নরমালি করি কি কমপ্লেক্সিটির মধ্যে যাই না কারণ নিজেরা কনফিউশন হয়ে যায় তো আমরা করি একটা রুলস মাইনা চলি ক্লকের পজিটিভ ধরে নিই অ্যান্টিরে নেগেটিভ ধরে নিই অথবা কেউ কেউ অ্যান্টিরে নেগেটিভ ধরে নেয় ক্লকের পজিটিভ ধরে নেয় থ্রু আউট দ্য লুপ মানে যতগুলো লুপস আছে সবগুলো লুপসের মধ্যে একটাই প্যাটার্ন ফলো করে যায় এরকম কোনো কিছু না যে এই লুপে ধরছি ওই লুপে অন্যরকম ধরতে পারতে না ধরতে পারো বাট এতে তুমি পাজল দিবা কোনটারে পজিটিভ ধরছে না কোনটারে নেগেটিভ ধরছে না কারণ এখানে হয়তো তুমি সিম্পলিফাইড দেখতেছো এটার থেকে আরো কমপ্লেক্স ডায়াগ্রাম আইবে তখন তুমি পাজল হয়ে যাবে কারে পজিটিভ ধরছে না কারে নেগেটিভ ধরছে তো একটাই রুলস অনুসারে আমরা আগে যাই যাতে প্যাচ না লাগে তো এখানে আমরা কি করতেছি ক্লকটারে পজিটিভ ধরছি তাহলে এখানে লিখলাম 2I1 then 3IG minus 4I2 একটা ইকুয়েশন ওভার নেক্সট এখানে কি করলাম সেম ভাবে ক্লকটারে পজিটিভ ধরছি 5I1 minus IG then minus 6I2 plus IG minus 3IG ঠিক আছে এবার এটা সিম্পলিফাই করা যাবে ঠিক আছে ইকুয়েশনটা সিম্পলিফাই করলে এখানে কত পাচ্ছো 0 is equal to 5I1 then minus 5IG minus 6IG that is minus 11IG then minus 6I2 oh sorry minus 5 minus 6 minus 3 না তাহলে এখানে আইবো সেটা 14 minus 14IG আইবো then minus 6I2 এটা হচ্ছে আমাদের কাছে 2 নাম্বার ইকুয়েশন ঠিক আছে দ্বিতীয় ইকুয়েশন হয়ে গেল এবার আমরা আরেকটা লুপ নিয়ে চিন্তা করতেছি কোন লুপ দেখো এখানে তোমার ইচ্ছা তুমি নিচের লুপটাও নিতে পারো উপরের লুপটাও কারণ আমি এখনো অবধি দুইটা লুপ ইউজ করছি কোন লুপের মধ্যে কিন্তু ব্যাটারি নেই ভোল্টেজ নেই তো আমি কারেন্ট বের করতে গেলে তো ভোল্টেজের দরকার লাগবে এবং আছে যেহেতু আমি ইউটিলাইজ করব তো আমি করব কি নিচের যে লুপটা আছে নিচের লুপটা নিয়ে নেব ঠিক আছে নিচের লুপটা বলতে এ বি সি ই এফ এ এই যে লুপটা আছে এ ডি সি ই এফ এ নিচের লুপটা নিছে তাহলে নিচের লুপের মধ্যে সামেশন অফ ভি কত আছে 15 ভোল্ট নিচের লুপের মধ্যে সামেশন অফ ভি কত আছে 15 ভোল্ট তো এবার কারেন্টের ডাইরেকশন আমি ধরার মতন কেউ না আগেরটার মধ্যে কারেন্টের ডাইরেকশন আমি ধরতে পারছি কি লেখা নেট ভোল্টেজ কত আসলো 0 এখন এটার মধ্যে ভোল্টেজ আছে তাহলে আমাকে কোনটা পজিটিভ কারেন্টের ডাইরেকশন ধরতে লাগবে যেদিকে কারেন্ট ফ্লো হইতাছে এখন তুমি যদি মনে করো যে না আমি অ্যান্টি ক্লকরে পজিটিভ ধরো তাহলে সমস্যা হয়ে যাবে এটা তখনই ভ্যালিড অ্যান্টি ক্লকরে পজিটিভ বা ক্লকরে পজিটিভ তখনই ভ্যালিড যখন তোমার কাছে সোর্স ইজ ইকুয়াল টু 0 যদি সোর্স ইজ ইকুয়াল টু নন জিরো হয় দেন তোমার কোনো রাইটস নাই ধরা
তখন যেদিকে ব্যাটারি আছে মানে যেদিকে কারেন্ট ফ্লো হইতাছে ওই অনুসারে। তাহলে এখন দেখতেছি কি কারেন্ট কোন দিকে ফ্লো হইতাছে, এই ডাইরেকশন বরাবর ফ্লো হইতাছে, তাহলে আমরা ওই বেসিসে যেতে লাগবো। তাহলে এখানে তুমি পাইতেছো কত 4i2 প্লাস 6i2 প্লাস ig, দেন এখানে কত আছে 1, এই 1 এর মধ্যে অ্যাকচুয়ালি i আইতেছে, i মানে কত আমরা জানি i1 প্লাস i2, i is equal to কত i1 প্লাস i2 আমরা আগেও দেখছিলাম এই পয়েন্টের মধ্যে। by using KCL I is equal to I1 plus I2, by using KCL I is equal to কত I1 plus I2, okay done. So 15 is equal to দেখো এখানে 4i2 plus 6i2 10i2 plus i2 11i2, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাইলাম কত 11i2, 4 plus 6 10, 10 plus 1 11i2, okay then 6ig আর তো নাই 6ig then plus i1, this is equation number 3. এবার তোমার কাজ কি simply you have to solve equation number 1, equation number 2 and equation number 3, then finally you will get i1 i2 as well as i3, ঠিক আছে। এখানে i1 i2 এবং i3 সব উদ্ভট টাইপের ভ্যালু আইবো, মানে কোনো ভাবেই থাকবো না রাউন্ড ভ্যালু আইবো। যদি রাউন্ড ভ্যালু আয় তাহলে মানে বলতে পারো যে কোইন্সিডেন্টলি আইছে, এরকম টাইপের কেসের মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখা যায় রেজাল্ট এরকম ধরনের আয় 63/159 এরকম ধরনের রেজাল্ট আয়, অথবা ধরো 21/13 এরকম টাইপের রেজাল্টই বেশিরভাগ ক্ষেত্রে আয়, ঠিক আছে। এবং এরকম টাইপের কোশ্চেন্স বোর্ডসে আইলে আসতে পারে, এন্ট্রান্সে আইতো না, এন্ট্রান্সে যদি আয় তাহলে ইকুয়েশনস অনেক সিম্পলিফাইড টাইপের আইবে যাতে তুমি আরামসে বাইর করতে পারো। এরকম টাইপের ক্যালকুলেশন দিয়ে তোমার কত না কোনোদিন i1 i2 i3 বাইর করো। হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন্স দিয়ে তারা তোমার জিজ্ঞেস করতে পারে which of the following option is correct। তোমার এখানে এই পুরোটা সার্কিটের মধ্যে কোনো না কোনো একটা লুপের কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, এবার কোন লুপের কারেন্টের ইকুয়েশন দিছে এটা তোমাকে দীক্ষা বুঝতে লাগবে। এখন যদি তুমি দেখো যে আমার অপশনস গুলোর মধ্যে কোনো সোর্স লেখছে না, something is equal to 0, তার মানে কি এরকম ধরনের লুপ কটা আছে, তিনটা আছে, কে কে এই ট্রায়াঙ্গেলটা অথবা এই কোয়াড্রিলেটারালটা, ঠিক আছে। এই চারটার মধ্যে কি আছে সোর্স 0 আছে, সরি তিনটার মধ্যে কি আছে সোর্স 0 আছে। এখন যদি তুমি দেখো যে না আমার সোর্স সহকারে দিছে 15 ভোল্ট ইজ ইকুয়াল টু সামথিং ফরম্যাটে দিছে, তাহলে আমার কাছে আছে কয়টা দুইটা, কে কে একটা এই নিচের পোরশনটা, ঠিক আছে, আরেকটা উপরের পোরশন, ওকে। তো তোমাকে আগে অপশনস গুলোর মধ্যে দেখতে লাগবে যে কোন টাইপের তোমারে দিছে, সোর্স সহ না উইদাউট সোর্স। যদি উইদাউট সোর্স হয় তাহলে তো তুমি জানো তিনটার মধ্যে যে কোনো একটা তুমি চুজ করবা, আর যদি সোর্স সহ হয় তাহলে তুমি কি করবা যে দুইটা আছে ওই দুইটার মধ্যে চুজ করে তুমি দেখবা কোনটা মিলবে, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিসও করে রাখতে আছে, যদি এ বি সি ডি এর মধ্যে হয় তাহলে নেট ভোল্টেজ কত 0, আমি জাস্ট এমনি দেখা রাখতেছি লিখতাম না, নেট ভোল্টেজ কত 0, নেট ভোল্টেজ যদি 0 হয় তাহলে এখানে তুমি কি লিখবা, ধরো ক্লকওয়াইজ টারে পজিটিভ ধরছো, তাহলে কি লিখবা 2i1 প্লাস 5i1 মাইনাস ig শেষ, দেন কি হবে এটা মাইনাস আইবো উল্টা যেহেতু মাইনাস 6i2 প্লাস ig মাইনাস 2 বা 4i2, ঠিক আছে, মাইনাস 4i2। তো এই প্রসেস অনুসারে আমার জাস্ট ইকুয়েশনস গুলো লিখতে হবে, ওকে নোট ডাউন। বাড়িতে সলিউশনটা করো, বড় লেন্দি সলিউশন। একটু দাঁড়াও,
কোনো কিছু না, জাস্ট আমার ইচ্ছে হয়েছে তার লেখা ধরছে, এরকম কোনো কথা নাই যে তুমি উপরটা ধরতে পারছো না, ধরতে পারো। ইকুয়েশনস একই রকম টাইপের আছে, সেম একই টাইপের আছে, বাট ভ্যালিড। ওকে, হ্যাঁ কেটা বলছো? না না, তোমার তো আননোন ভ্যালু কত, মানে আননোন কারেন্ট কত, 3টা। তো তুমি তো সেই বেসিসে কি করো, 3টে ইকুয়েশন শুধুমাত্র ড্রপ মানে লিখবা। তো আমরা এখানে এটা এটা আর নিচেরটা নিছি। তুমি যদি মনে করো যদি উপরটা নিবা, নো কোনো সমস্যা নেই, এটাতে কোনো প্রবলেম হবে না। জাস্ট ব্যাটারি সোর্স থাকলে কারেন্টের ডাইরেকশন ওই বেসিসে থাকবে। নোট ডাউন করে নাও ফার্স্ট। ওকে ফাইন, নোট ডাউন আছে। তো এরকম ভাবে আমরা আনব্যালেন্সড পিস্টন ব্রিজে সলভ করতে পারি। আমরা দেখাইছিলাম আনব্যালেন্সড পিস্টন ব্রিজে সলভ করার বেসিক্যালি দুটো রোড আছে। একটা রোডে আমরা স্টার টু ডেল্টা কনভার্সন ইউজ করছিলাম, আই হোপ মনে আছে। আর এখানে রোডের মধ্যে এই করছি আমরা কেভিএল কে ইউজ করছি। বাট এখানে একটা কথা মনে রাখি, কোন সময় কোনটা ইউজ করব। when battery source is given to you, then we have to use KVL. When battery source is not given to you, then you have to choose star to delta conversion. And এই KVL অনুসারে তুমি বেসিক্যালি কারেন্ট আইডেন্টিফাই করতে পারবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে গেলে তোমার কিন্তু লাগবে স্টার টু ডেল্টা কনভার্সন। ওকে, তো কাজে তুমি যদি দেখো যে ব্যাটারি সোর্সও দেওয়া আছে, বাট তোমার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস প্রোভাইডেড সার্কিট। এই সার্কিটটাই তোমার দিছে, দিয়ে সেটা ভোল্টেজও দিয়ে দিচ্ছে, বাট তোমার জিজ্ঞেস করছে কারেন্ট না, তোমার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য নেট রেজিস্ট্যান্স বা হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য প্রোভাইডেড সার্কিট। ইন দ্যাট পার্টিকুলার কন্ডিশন তোমাকে কি ইউজ করতে লাগবে, স্টার টু ডেল্টা কনভার্সন ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে তুমি যদি মনে করো যে আমি স্টার টু ডেল্টা কনভার্সন ইউজ করতাম না, আমি কেভিএল ইউজ করব, তাহলে কারেন্টের ইকুয়েশন হবে নাকি কোনোভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি পাই। ওকে, ক্লিয়ার না? ডাউট আছে কোনো জায়গাতে? নোট ডাউন হয়েছে? ফাইন, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যেতেছি। Okay, next one. লাস্ট দিন আমরা কেভিএল করছিলাম। কেভিএল এর মধ্যে আমরা একটা জিনিস দেখছি যেটা বড়, ওটারে প্রায়োরিটি দিয়ে করছিলাম এবং প্রত্যেকবার দেখা গেছে যে রেজাল্ট কি আইছে, পজিটিভ আইছে। তো যেহেতু রেজাল্ট পজিটিভ আইছে তার জন্য আমরা টেনশন নিছি। কিন্তু আজকে আমরা এরকম ধরনের দেখাবো রুলস এটাই ইউজ করুন, বড় থেকেই স্টার্ট করুন, বাট দেখা যাবে কি যে রেজাল্ট কি আইতেছে, নেগেটিভ আইতেছে। এরকম সিচুয়েশন আমরা কি প্রসিজার অ্যাপ্লাই করব, এটাই আমাদের কেভিএল এর লাস্ট টাইম। যাইবো কোশ্চেনস এর মধ্যে থেকে আই, ঠিক আছে, একটাও দেখালাম এখানে, দেন লাস্ট দুটা করে দেখাইছিলাম লাস্ট দিনের ক্লাসে, দুটা বা তিনটা দেখাইছিলাম, আজকে আমরা একটা দেখাবো, এটাই লাস্ট। ঠিক আছে,
দেন শুধু আমরা প্র্যাকটিস করব। ধরো টু লুপেরই আমরা দিলাম এ বি সি ডি ই এফ। ওকে, এখানে দেওয়া হলো 30 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, 20 ভোল্ট, 50 ভোল্ট, 30 ভোল্ট, 20 volt, 2, 3, 1, 2, 3, 1, 1, 2, 4, 2, 1, 2, 1 বাস। এটা প্রোভাইডেড সার্কিট। তো এবার এখান থেকে আমরা কি করব আগে দেখি। দিস ইজ দ্য প্রোভাইডেড সার্কিট, কারেন্ট ইজ নট গিভেন টু ইউ, কারেন্ট তোমার দিছে না। আর আমরা জানতাম যদি কারেন্ট দিয়া দিত, যদি দেয়া দিত এবং ভোল্টেজ যদি দেখতাম যে যেদিকে আমার ফ্লো হওয়ার উচিত তার উল্টা দিকে ফ্লো হচ্ছে, তাহলে কি করব? জাস্ট সোর্সটারে মাইনাস ধরে নেব। ঠিক আছে, অ্যাক্টিভ রুলস, সোর্সটারে মাইনাস ধরে নেব। ওকে, আর কিছুই না। তো এখানে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা এই লুপটা নিয়ে চিন্তা করি কি আছে। এ বি এ এফ সরি ই এফ এ। ওকে, এবার এখানে দেখো আমরা কি করতেছি, সামেশন অফ ভি। তো রুলস অনুসারে কি করি, সবথেকে বড়টা, সবথেকে বড় কে আছে 30। এবার দেখো 30 নেগেটিভের সাথে 10 এরও কি আছে নেগেটিভ, সেম সেম টার্মিনাল, তাহলে কি করুন মাইনাস। 30 নেগেটিভের সাথে 20 এর কি আছে পজিটিভ আছে, তাহলে কি করতে লাগবে নেগেটিভ এত কি দাও, নেগেটিভ এখন এটা হচ্ছে তাহলে দেখতেছি একটু দাও। ওকে, এবার দেখো সবথেকে বড় কে 30, তাহলে আমরা কি করলাম 30 এর পজিটিভের সাথে 20 এর কি আছে পজিটিভ লাগানো, তাহলে সেম সেম যেহেতু তাহলে মাইনাস। 30 এর পজিটিভের সাথে এখানেও 20 এর কি লাগানো পজিটিভ, তাহলে প্লাস প্লাস যেহেতু তাহলে মাইনাস আইবো, সেম সেম টার্মিনাল হলে মাইনাস। 30 এর পজিটিভের সাথে এখানে 10 এরও কি আছে পজিটিভ, সেম সেম টার্মিনাল, তাহলে কি আইবো মাইনাস 10। তাহলে এখন দেখো কত আইতেছে 30 মাইনাস 50, আলটিমেটলি রেজাল্ট কত আইছে 20। ঠিক আছে, এখানে অন্য কিছু না, রেজাল্ট মাইনাস 20 আইলেও কথাটা মন দিয়ে শুনুন, রেজাল্ট নেট ভোল্টেজের রেজাল্ট মাইনাস 20 আইলেও আমরা মাইনাস 20 লিখতাম না, প্লাস 20 লিখব। জাস্ট কি করব, ধরছিলাম কোনটারে বেশি, 30 এর পজিটিভ ধরছিলাম, ধরে সেটা পাইছি। তো এখানে দেখা যাবে কি 30 টা এখানে ডমিনেটিং কেসে নাই, ধরছিলাম যে 30 যেহেতু বড় তাহলে 30 এখানে কি করব ডমিনেট করব, বাট 30 এখানে ডমিনেট করতে পারতাছে না, তাহলে কে করতেছে বাকিরা করতেছে। ঠিক আছে, তাহলে নরমালি 30 ডমিনেট করলে 30 থেকে কারেন্ট কেমনে বাইরে হলো 30 এর পজিটিভ দিকে বাইরে হলো। এখন 30 ডমিনেট করতেছে না, করতেছে কারা বাকিরা, তাহলে কারেন্ট কোন দিক থেকে বাইরে হবে বাকিদের পজিটিভ থেকে বাইরে। শেষ, ক্লিয়ার ঘটনাটা। তাহলে আমাদের এখন কারেন্টের ডাইরেকশন কি আইবো, কারেন্টের ডাইরেকশন আইবো এরকমটা। শেষ, দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট এন্ড দিস ওয়ান ইজ I1। তাহলে আমরা এখানে ইকুয়েশন কি লিখুম, এখানে আমরা লিখুম 20 by using KVL। 20 is equal to, দেন আমরা কি করব প্রসিড করব,
ওকে, তো এখন যদি দেখি তাহলে এখানে কি আছে 2 প্লাস 2 4, 4 প্লাস 1 5, 5 প্লাস 2 7, 7 প্লাস 3 10, 10 প্লাস 1 11, তাহলে 11 I1। পরের পার্ট তো লিখতে পারতাম না, কি লিখা? কারণ I2 কারেন্টের ডাইরেকশন জানি না। আমার কি করতে লাগবে? মাইনাস বা প্লাস দিয়ে যদি বর্ডার এরিয়া লিখতে লাগে, এখানে একটা দিতাম না আমরা, এখানে একটা রেজিস্ট্যান্স ড্রপ করেছি 2। তো বর্ডার মানে কমন বাউন্ডারিতে যদি লিখতে লাগে তাহলে আমার এখানের কারেন্টের ডাইরেকশন আইডেন্টিফাই করতে লাগবে। ঠিক আছে, চলো এটা আইডেন্টিফাই করি। কোন লুপ? BC BEB, এই লুপের মধ্যে সামেশন অফ V কত আসছে? সবথেকে বড় কে? 50। চেক করে দেখি 15 পজিটিভের সাথে 13 কি আছে? পজিটিভ, তাহলে কি হবে? -30। 15 পজিটিভের সাথে 20 কি আছে? নেগেটিভ, তাহলে কি হবে? +20। অপোজিট হলে প্লাস, সেম সেম হলে মাইনাস। ঠিক আছে, 15 পজিটিভের সাথে 20 এরও কি আছে? পজিটিভ, তাহলে কি হবে? মাইনাস, তাহলে -20। তাহলে নেট ভোল্টেজ কত আছে? +20। তাহলে আমি যেটা ধরছিলাম এটাই ডোমিনেন্ট। ঠিক আছে, যেটা ধরছি এটাই কি? ডোমিনেন্ট। দ্যাট ইজ কারেন্ট কোন দিক থেকে বাইরে হবে? 15 পজিটিভ থেকে। যদি নেগেটিভ হয় তো তাহলে কি করলাম? মিলে 50 এর বাদ দিয়া বাকি যারা আছে তাদের থেকে আমি ডোমিনেন্ট খুঁজলাম। ঠিক আছে, ওই বেসিসে ডাইরেকশন দেখা লাগবে। কয়েকটা একদিনে প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের ক্লিয়ার। তাহলে এরকম ভাবে কারেন্টে চাইবে। দিস ইজ I2। এখন কারেন্টের ডাইরেকশন বর্ডার লাইনে দেখি। বি থেকে এর দিকে কারেন্ট কি করতেছে? উপরে উঠতেছে। কারেন্ট উপরে উঠতেছে। I1 উপরের দিকে। I1 এর ডাইরেকশন কোন দিকে? উপরের দিকে। I2 ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। দ্যাট ইজ देयर ইন অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন মানে কি হয়? যে লুপে আসো ওই লুপের কারেন্ট প্লাস আর অন্য লুপের কারেন্ট মাইনাস। তাহলে আসো কোন লুপে? ফার্স্ট লুপে আসো। ফার্স্ট লুপে তাহলে বর্ডার এরিয়াতে আছে কত কারেন্ট? মানে রেজিস্ট্যান্স কত আছে? 1 + 2 3 আসো কোন লুপে? ফার্স্ট লুপে। তাহলে কি হবে? I1 মাইনাস I2, I1 মাইনাস I2। যে লুপে আসো এটা প্লাস, উল্টা দিকের লুপটার কারেন্টটা মাইনাস লিখতে লাগে। তাহলে এখানে যদি আমি লিখি KVL ইউজ করলাম, by using KVL কি হবে? 4 + 2 6 + 1 7 8 11 13। তাহলে এখানে কত আছে? 20 = 13 I2 প্লাস বর্ডার লাইনে কত আছে? 3 2 1 + 2 কত? 1 + 2 কত? 3। ঠিক আছে, 3। দেন এখানে নামতাছে কত কারেন্ট? I2। কারণ আমি কোন লুপে আছি এখন? সেকেন্ড লুপে আছি। তাহলে সেকেন্ড লুপের কারেন্ট কি? I2 মাইনাস কি করব? I1। তাহলে সেকেন্ড লুপের কারেন্ট I2 মাইনাস কি আসবে? I1। ওকে, দেন এখান থেকে কত পাইতাছো? 20 = 14 I1 minus 3 I2। This is equation 1। এখানে কি পাইতাছো? 20 = 16 I2 minus 3 I1। 16 I2 minus 3 I1। Then কি করবা? Simply calculations করবা, आंसर। ঠিক আছে, আমি বারবার একটা কথা কয়ে রাখি, এই চ্যাপ্টারটা মোটামুটি প্রায় শেষের দিকে এবং তোমাদের মোটামুটি যথেষ্ট পরিমাণে নলেজ হয়ে আসছে। এখন 1 থেকে 2 সপ্তাহের মতন প্র্যাকটিস করব আমরা, ডিফারেন্ট কোশ্চেন্স আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি প্রথম দিনই কয়ে দিয়েছি এই চ্যাপ্টারটা সমস্ত স্টুডেন্টরা ক্লিয়ার হয়, কিন্তু পরীক্ষার আগে সবথেকে বেশি কনফিউশন এই চ্যাপ্টারে লাগে। কারণ নিজেই দেখতেছো ফর্মুলার থেকে বেশি কথা মনে রাখতে লাগতেছে এবং এই কথা কোনোখানে রিটেন ফরম্যাটে বাকি। তার লিগে আমি লেকচারস গুলো দিয়ে দেব, যখনই যেটা দরকার লাগে দেখা নিও। এরপরও প্রবলেম হলে আমার সাথে ডাইরেক্ট কথা বলো, ঠিক আছে? বাট একটা জিনিস আমি বারবার করে রাখতেছি, একটা সার্টেন টাইম পর পর প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট
উইকলি একটা বা দুইটা কোশ্চেন প্র্যাকটিস করো, তাইলে জিনিসটা একদম ক্লিয়ার থাকবে। আজকের দিনটা কষ্ট করো, কালকে আমি করতেছি এসির তারা একটু, আজকে ক্লাসের পরেই ফোন করবো, এসির তারা সেটা ঠিক করে দেবে। দেখো একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট অনেক রকম ভাবে করা যায়। এখন আমি কইলাম যে চ্যাপ্টারটার মধ্যে যা যা ফর্মুলা আছে আমি পড়ে লেছি মানে আমার চ্যাপ্টার কমপ্লিট, এটাও ভাবতে পারো। চ্যাপ্টারে তুমি যত রকমের এমসিকিউজ আছে প্রিভিয়াস ইয়ার ডিফারেন্ট বুক সব করে এসেছো, তারপরেও তুমি বলতে পারো চ্যাপ্টার কমপ্লিট। কারণ একটা চ্যাপ্টার কমপ্লিট বা ইনকমপ্লিট জিনিসটা তোমার পিওরলি নিজের মেন্টালিটির উপর। এখন তুমি কইলা চ্যাপ্টার কমপ্লিট, দেখা গেল একটা কোশ্চেন আছে তুমি পারলা না, তো কেমনে কইলা তুমি চ্যাপ্টার কমপ্লিট? আবার ধরো কইলা যে না আমার চ্যাপ্টার কমপ্লিট না, যাই এসেছে সবই তুমি পারো, ঠিক আছে? তো এমন কিছু না, তুমি চ্যাপ্টার কমপ্লিট বলতে বেসিক্যালি একটাই কাজ করো, প্রসিজারটা এরকম রাখো, একটা চ্যাপ্টারের থিওরি ফর্মুলা যা যা আছে মোটামুটি প্র্যাকটিস করলাম, একটা হিউজ নাম্বার অফ কোশ্চেন সলভ করলাম টেন্টেটিভলি 150-200 এর মতন কোশ্চেন সলভ করলাম, দেন তুমি বলতে পারো ওকে চ্যাপ্টারটা মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে। এইবার কাজ হচ্ছে গিয়ে সেটা নেক্সট চ্যাপ্টারে যাও এবং আগের চ্যাপ্টার রিভাইজ গ্যাপে রিভাইজ করো। এরকম না যে একটাই চ্যাপ্টার রিভাইজ করো। ধরো প্রত্যেকদিন তোমরা আধা ঘন্টা সময় রাখো পার সাবজেক্টের লেগে। ধরো আজকে তোমার ইচ্ছে হলো গ্র্যাভিটেশন রিভাইজ করলাম আধা ঘন্টার সময়, কালকে তোমার ইচ্ছে হলো তুমি কারেন্টের 11 ধরো ওয়েভস অসিলেশন থেকে কিছু করলাম, ঠিক আছে? এরকম ভাবে যখন তুমি করবা ডেইলি হাফ এন আওয়ার্স এর মতন অ্যারাউন্ড সব সাবজেক্টের লেগে এরকম রাখো, তাইলে দেখবা মোটামুটি 3 to 4 মান্থস পরে তোমার কাছে একটা কনফিডেন্স আইবে যে না আমি মোটামুটি সবকিছু পারি। আর হাফ এন আওয়ার্স বাইরে করা এমন কোনো কঠিন কাজ ক্লিয়ার করতে, যেমন ধরো তুমি ক্লাস সেরে এখান থেকে ধরে গেছো বাড়ি থেকে এগুলো আমি এখন করতে করতাম টিফিন করবো, ঠিক আছে? টিফিন খাই সেটা ধরো করলে আমি একটু হোয়াটসঅ্যাপে একটু দেখতে লই, বা এই গেমটা একটু দেখতে লই, এই লেভেলটা একটু ক্রস করে লই, বা এই 10 মিনিট একটু ভিডিও দেখতে লই। এই জিনিসটার মধ্যে তুমি ট্রাই করো, দেখবা 10 মিনিটস করে যদি তুমি বাইরে করো তুমি আরামসে বাইরে করতে পারতেছো। আর শুধু প্র্যাকটিস করানোর লেগা তোমার ফুল অফ কনসেন্ট্রেশনের দরকার লাগে না, কারণ অলরেডি তোমার মাথায় আছে সবকিছু, জাস্ট একটু হালকা প্র্যাকটিস দরকার, ঠিক আছে? কিন্তু যে কোনো টাইমের মধ্যে তুমি করতে পারো। আমি যেরকম ভাবে আমার সময় করতাম, ধরো ভাত খেয়ে উঠলাম 10 মিনিট সময়, ধরো 3টা বা 4টা অঙ্ক করলো, ঠিক আছে? আবার ধরো ঘুম আয়া পড়ছে, অনেক সময় এরকম হয় না ঘুম আইতাছে বাট বিছানা গেলে ঘুম আয় না, এরকম ধরনের হয় অনেক সময় আমাদের। এরকম সিচুয়েশনে ধরো আমি 3-4টা কোশ্চেন্স করি, ওরকম ধরনের করি। বা এখন যখন প্রজেক্টের ওয়ার্ক চলতেছে, তো প্রজেক্টের কিছু একটা কাজ ধরো ভালো লাগতেছে না বা মাথা ব্যথা হতেছে, ধরো প্রজেক্টের ওই পার্টটাতে কি রেডি করছিলাম ওটা একটু সামারি করে দেখতেছে না ঠিক আছে নাকি ভুল আছে, এরকম ভাবে টাইম ম্যানেজমেন্ট করতে লাগবে, ঠিক আছে? সময় সবার কাছে সময় ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট। আর ম্যানেজমেন্ট কথাটা এমন না, ম্যানেজমেন্ট কথা রয়েছে যেখানে তোমার বডি কইতাছে না আজকে একটু রিল্যাক্স, ওই টাইমটারে ওই মোমেন্টারে তোমার ঠিক করতে লাগবে। ওই মোমেন্টারে যদি তুমি ঠিক করে রাখো না আমি এই সময়টাতে এখনই পরিশ্রম করব, দেন তুমি গেইন হবে। ওই একটা কথা মনে রাখো, ফিল দ্য পেইন এনজয় দ্য লাইফ। ফিল দ্য পেইন এনজয় দ্য লাইফ মিন্স তুমি পড়তাছো টায়ার্ডনেস লাগতেছে, পেইন ফিল করতেছো, ওই পেইনটাকে যদি তুমি মনে করো এটাই আমার এনজয়মেন্ট, তাইলে তুমি গেইন হবে। ওকে, নেক্সট দেন দেখো মোটামুটি আমাদের কেসিএল কেভিএল মোটামুটি গোছানো হয়েছে, ঠিক আছে? এখন আমাদের মেইনলি বাকি রয়েছে উইটস্টোন ব্রিজ, ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ। ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ বলতে আমরা অলরেডি আগে থেকেই পাইছি যে ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ কি থাকে, P/Q = R/S। এবার এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি,
তুমি এটাকে যদি সাইড চেঞ্জ করে দাও তাহলেও কিন্তু লেখা যায়, যেমন ধরো s/q is equal to r/q, ঠিক আছে? কিন্তু এটা আমি ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ কইতে পারতাম। দিস ইজ নট নোন অ্যাজ দ্য ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ। কেন? কারণ এটা উইটস্টোন নিজের থেকে মেনশন করে দেওয়া হয়েছে। ওনার প্রতি রেসপেক্ট দেখানোর জন্য তুমি যদি মনে করো একটা ডেরিভেশন আছে এখনই আমরা করব, ওটার মধ্যে তুমি বলে এতটুকু নিয়ে আইলা দিস ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ, সেম তো কথা না, তাহলে তোমার নাম্বার কাটা হবে। তোমাকে ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ বলতে এই কন্ডিশনটারে লিখতে লাগবে p/q is equal to r/s, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি বা টেকনিক্যালি দিস ইজ কারেক্ট। যেহেতু সায়েন্টিস্ট ওটা হয়ে গেছে ওই রিজনের জন্য আমাকে এই জিনিসটারই মেনশন করতে হবে। এটারে মেনশন করলে তোমার নাম্বার কাটাবে, ঠিক আছে? কারণ এটারে সায়েন্টিস্ট করছে যে দিস ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন অফ উইটস্টোন ব্রিজ। আই হোপ সো বুঝতে পারছি। তো এখন আমরা এটা ডেরিভেশন করব। এটা অনেক সময় আয়ে পরীক্ষাতে 2 মার্কস দিয়া। এখন তোমরা যাই ডেরিভেশন পাইবা মনে রাখো তোমাদের ডেরিভেশন ম্যাক্সিমাম 2 মার্কসের ডেরিভেশনই হইবে। ওকে, কিছু গল্প লেখাম, কিছু গল্প মাঝে মাঝে লিখতে লাগে, কিছু হিস্ট্রি তো একটু লেখো। প্রিন্সিপাল অফ উইটস্টোন ব্রিজ ডেরিভেশন। প্রিন্সিপাল অফ উইটস্টোন ব্রিজ, প্রিন্সিপাল অফ উইটস্টোন ব্রিজ। The scientist Wheatstone designed a circuit. The scientist Wheatstone designed a circuit to find unknown resistance. Designed a circuit to find unknown resistance. Full stop. Such a circuit is popularly known as Wheatstone bridge circuit. Such a circuit is known as Wheatstone bridge circuit. This is full stop. This is an arrangement of 4 resistances. This is an arrangement of 4 resistances which can be used to measure one of them in terms of the rest. The figure shows the circuit. नीचे लाइन, the figure shows the circuit designed by him. The figure shows the circuit designed by him. Full stop. The bridge is said to be balanced. The bridge is said to be balanced when deflection in galvanometer is 0. When deflection in galvanometer is 0, that is Ig is equal to 0. That is Ig is equal to 0. Ig is equal to 0. Okay, এবার ডায়াগ্রাম ড্র করি আমরা।
S A B sorry A C D B this is the amount of current I1, this is amount of current I2, this is IG, this one is I1 minus IG, this one is I2 plus IG, this one is I, and this one is also I. Draw this diagram first. Draw this diagram first. এবার নিচে লাইনে লেখো, নিচে মানে ডায়াগ্রামের পরে আর when Ig is equal to 0, when Ig is equal to 0, then Vc is equal to Vd, then Vc is equal to Vd. ওকে, এটা একটা ইকুয়েশন, দেন Vc is equal to Vd. এবার এখান থেকে চিন্তা করো একটা জিনিস। নাও যেহেতু Vc আর Vd দুজন সমান সমান, তো দুজনেরই যদি আমি সামথিং কিছু থেকে মাইনাস করি তাদের রেজাল্টও কি সেম টু সেম। বিষয়টা বুঝো, এখানে আমি করলাম Vc আর Vd সমান সমান, তাহলে আমি এখানে যদি লিখি Va minus Vc is equal to Va minus Vd, both are equal. Why? Vc is equal to Vd, Vc is equal to Vd, তার জন্য Va minus Vc যা হইব Va minus Vd is equal to same thing. Okay, তো potential difference is equal to I into R, current into resistance. তাহলে এখানে কারেন্টের এক্সপ্রেশন কত লিখতে পারি? I1 into resistance কত আছে? P is equal to এখানে কারেন্ট কত আছে? I2 into R, I2 into R. Okay, next I1 by I2 is equal to R by P. Equation number 2. Okay, this is equation number 2. Fine. Again, from equation 1, যেমন ভাবে আমরা Va minus Bc করছি, এখন আমরা কি করব? Bc minus Bb is equal to Vd minus Vb, সেমই একই রকম ভাবে, ঠিক আছে? মানে Vc minus Vd Vc minus Vb is equal to Vd minus Vb. কেন? কারণ Vc is equal to Vd, তাহলে এখানে আমি Vc is equal to Vd লিখলে ওরকম ভাবে লিখতে পারি, সমস্যা কিছু নাই। এবার এখানে দেখো, চিন্তা করো, এখানে কত হইতাছে?
Q into কারেন্টের ভ্যালু কত নেব? অনলি I1। কেন? IG is equal to 0 মেনশন করে রাখছি। when it is balanced then IG is equal to 0। তাহলে IG 0 হলে আমার এখানে কি থাকবে? অনলি I1 থাকবো is equal to S into এখানে কত আইবো? অনলি I2। taking the ratio I1 by I2 is equal to S by Q। put in equation number 3 S by Q। put in equation number 3। okay fine, then comparing equation number 2 and 3, comparing equation number 2 and equation number 3, we get, comparing equation number 2 and equation number 3, we get R by P is equal to S by Q or R by S is equal to P by Q or P by Q is equal to R by S। ঠিক আছে? কিছু না, একটাই জিনিসটা আমরা সাইড চেঞ্জ করে ঘুরাই লিখছি, জাস্ট সাইন্টিস্টের স্টেটমেন্টটাতে আনতে লাগবে। তো P by Q is equal to R by S। P by Q is equal to R by S। now এখানে লেখো this is the balanced condition, this is the balanced condition of Wheatstone bridge, this is the balanced condition of Wheatstone bridge, this is the balanced condition of Wheatstone bridge। this is the balanced condition of Wheatstone bridge, is it okay? clear? fine, now we will discuss about meter bridge। ঠিক আছে, এবার ছোট্ট করে হেডলাইন তো মিটার ব্রিজ, এগুলো বোর্ডসের জন্য তো নাই, only for entrance numerical purpose। okay, তো হেডলাইন তো মিটার ব্রিজ। মিটার ব্রিজ অ্যাকচুয়ালি কিছু না, মিটার ব্রিজ is purely based on, meter bridge is purely based on Wheatstone bridge, it works on Wheatstone bridge, or we can say that meter bridge is the practical example or practical application of Wheatstone bridge। okay, ডেরাইভেশন না, কিন্তু এন্ট্রান্সের লেগে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, এবং প্র্যাকটিক্যালের জন্য তোমাদের এটা থাকবে। just keep silence। এখানে দেখো just silence, এখানে দেখো, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট লেখো। ফার্স্ট স্টেপ, meter bridge is used
meter bridge is used to identify the amount of meter bridge is used to identify the amount of unknown current. Meter bridge is used to identify the amount of unknown current, unknown resistance. Meter bridge is used to identify the amount of unknown resistance. এখানে মিটার ব্রিজের মধ্যে দেখো উইটস্টোন ব্রিজের উপরে কাজ করব, তাহলে কি থাকবো P/Q is equal to R/S. P/Q is equal to R/S. ঠিক আছে? তো মিটার ব্রিজের মধ্যে মেইনলি যে জিনিসটা থাকে, এখানে একটা মিটার ব্রিজ কেন পাওয়া হয়, মিটার ব্রিজ এটা কম্পাইলড স্ট্রাকচার আমরা দেখাবো, প্র্যাকটিক্যালও করাবো। তো মিটার ব্রিজ এটা কম্পাইলড স্ট্রাকচার, যে স্ট্রাকচারটার মধ্যে এখানে একটা 1 মিটারের একটা স্কেল দেওয়া থাকে। কতটুকু লম্বা? 1 মিটার লম্বা একটা স্কেল দেওয়া থাকে এবং তার দুইটা এন্ডের মধ্যে একটা তার কানেক্ট করা থাকে। তার দুইটা এন্ডের মধ্যে একটা তার কানেক্ট করা থাকে, আমি দেখাই দাও একটু। It is a practical setup টা মিটার ব্রিজের, ঠিক আছে? এটার আমরা কই রেজিস্ট্যান্স বক্স। This one is resistance box. This one is known as galvanometer. ওকে, এটা সোর্স বা ব্যাটারি হতে পারে, ডিফারেন্ট টাইপসের ব্যাটারি হয়। নরমালি এটা ল্যাকলিনশিয়াল সেল, ঠিক আছে? আর এখানে থাকবো কি সুইচ। ওকে, তো সুইচ থাকবো। সুইচ আমরা নরমালি যেরকম ধরনের এরকম টাইপের সুইচ দেখি, প্র্যাকটিক্যালি আমরা এরকম ধরনের সুইচ ইউজ করতাম, একটু অন্যরকম টাইপের সুইচ ইউজ করব, যেরকম এরকম টাইপের সুইচ ইউজ করব। ওকে, এবার মিটার ব্রিজ অ্যাপারেটাসটাকে বুঝি। এখানে মিটার ব্রিজ অ্যাপারেটাসের মধ্যে এখান থেকে এতটুকু পর্যন্ত 1 মিটার একটা স্কেল দেওয়া থাকে, ঠিক আছে? এখান থেকে এতটুকু পর্যন্ত 1 মিটার একটা স্কেল দেওয়া থাকলো। এই স্কেলটার উপরে একটা স্ট্রিং আছে, একটা তার আছে। এই স্কেলটার উপরে একটা তার আছে, কন্ডাক্টিং ওয়্যার আছে। তো অবভিয়াসলি স্কেলটা যেহেতু 1 মিটার লং, তাহলে তারটাও কতটুকু লং? 1 মিটার লং, ঠিক আছে? এবার তার মধ্যে এখানে একটা জাংশন পয়েন্ট দেওয়া হয়, এখানে একটা জাংশন পয়েন্ট মানে ওপেন পয়েন্ট দেওয়া হয়। জাংশন না মানে ওপেন পয়েন্ট। এবার তোমার ইচ্ছা, তুমি এই পয়েন্টের মধ্যে আননোন রেজিস্টার লাগাইতে পারো, অথবা এটার মধ্যে আননোন রেজিস্টার লাগাইতে পারো। আননোন রেজিস্টার বলতে কি, ধরো আমি এখানে একটা তার নিয়েছি, ধরো এরকম টাইপের একটা তার আছে, রেজিস্ট্যান্স কত জানি না, তাহলে ধরো এটারই আমি এখানে কানেক্ট করে দেব, ঠিক আছে? আর এই সাইডে কি করলাম, রেজিস্ট্যান্স বক্স লাগাই রাখছি। যেহেতু রেজিস্ট্যান্স বক্স লাগাইছো, তাহলে অবভিয়াসলি রেজিস্ট্যান্স বক্সের মধ্যে কত রেজিস্ট্যান্স ইউজ করছো তুমি জানো, ঠিক আছে? এই বক্সের থেকে ক্যালকুলেশন করে আমরা বলতে পারো যে কত অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আমি সার্কিটে প্রোভাইড করছি। দ্যাট ইজ দিস ওয়ান ইজ হোয়াট, নোন ভ্যালু, this one is known. Okay, but এটা কি আছে, এটা আমাদের কাছে কি থাকবো, unknown. This one is unknown. তাহলে ধরো এটা আমরা বলতেছি r, আর এটা আমরা বলতেছি কি সেটা s। তাহলে আমরা রুলস অনুসারে কি জানি? আচ্ছা, গ্যালভানোমিটার বা উইটস্টোন মিটার ব্রিজ কোন সময় কাজ করবে? ব্যালেন্স কন্ডিশন যখন থাকবে, মানে ক্যালকুলেশন করার জন্য। ব্যালেন্স কন্ডিশন মানে এই যে গ্যালভানোমিটার আছে, সেই গ্যালভানোমিটার কত শো করব? নাল মানে 0। নাল কন্ডিশন মিন্স 0 সে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্যালভানোমিটার যদি 0 হয়, আচ্ছা এই যে পার্টটা, এটা আমরা কই জকি। এই যে পার্টটা, এটা আমরা কই জকি। জকি মানে অন্য কিছু না, তার মধ্যে একটা কানেক্টিং ওয়্যার থাকবে, ঠিক আছে? এই কানেক্টিং ওয়্যার দিয়ে তুমি একবার এখানে টাচ করো, দেখলা গ্যালভানোমিটারে 0 দেখাইতেছে, দেন এখানে টাচ করো, গ্যালভানোমিটারে 0 দেখাইতেছে। এরকম ভাবে তুমি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করো, দেখো 0 দেখায়। যদি 0 দেখায়, দ্যাট ইজ দ্য নাল কন্ডিশন। যদি এই পয়েন্টে ধরো এখানে এই পয়েন্টে রাখার পর সে 0 দেখাইছে, তাহলে দিস ইজ দ্য নাল পয়েন্ট। দেখা গেল কি এখানে দেখাইছে না,
ওই দেখাইছে, এখানে দেখাইছে, দেন দিস ওয়ান ইজ দ্য নাল পয়েন্ট। প্র্যাকটিক্যাল যখন করুন তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে এবং এটা মানে খুব ইমিডিয়েটলি করব আমরা প্র্যাকটিক্যালটা। তো এখান থেকে আমাদের কাছে কি আছে, নাল পয়েন্ট যেটা আছে, নাল পয়েন্টের আমরা আইডেন্টিফাই করতেছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের কাছে আমরা আর পাইছি, এস পাইছি, পি আর কিউ পাইছি না? পি আর কিউ কই থাকবো? পি আর কিউ যেখানে আর আছে ঠিক আর এর নিচেই থাকে পি, আর যেখানে এস আছে তার ঠিক নিচেই থাকে কিউ। ঠিক আছে? পি আর কিউ কোনো রেজিস্ট্যান্স না, পি আর কিউ বেসিক্যালি রেশিও অফ লেন্থস। পি আর কিউ বেসিক্যালি রেশিও অফ লেন্থস। এরকম ভাবে দেখো, তো এই জায়গাটা আমাদের কাছে কি রেজিস্ট্যান্স বক্স। রেজিস্ট্যান্স বক্স মানে নোন, নোন মানে আমরা কি রকম ভাবে লিখলাম আর, এটা আমাদের কাছে আননোন, তার কি রকম ভাবে লিখলাম এস দিয়ে লিখছে। ঠিক আছে? এখন ধরো এই যে গ্যালভানোমিটার আছে, সেই গ্যালভানোমিটার নাল কন্ডিশন শো করলো, কই শো করছে? এখানে শো করলো নাল কন্ডিশন। টোটাল লেন্থ কত? 100 সেন্টিমিটার। 1 মিটার মিন্স 100 সেন্টিমিটার। তাহলে আমি এই লেন্থটাকে কইলাম L. Obviously this length is how much? 100 minus L. তো রেজিস্ট্যান্স বাই করার জন্য তুমি জানো R is equal to কি থাকে? rho into L by A. rho into L by A। ঠিক আছে? এখন ধরো কইলাম this one is P, এটারে কইলাম P, আর এটারে কি কইলাম Q। I consider this is P because R যেদিকে থাকবে R এর ঠিক সঙ্গে কি থাকবে? P। আর Q যেখানে থাকবে তার সাথে কি থাকবে? S থাকবে। তাহলে আমি এটারে বললাম P, এটারে বললাম S, সরি Q। এবার P আর Q এর ভ্যালু বাইর করি। P is equal to কি থাকবে? রেজিস্টিভিটি rho, রেজিস্টিভিটি rho, then length is equal to how much? 100 minus L divided by cross sectional area is equal to how much? 8. This is the value of P. This is the value of P. এবার Q এর মধ্যে Q is equal to rho L because the length is L, cross sectional area। আচ্ছা, rho কেন নিয়েছি? তার তো একটাই। ঠিক আছে? তাহলে তার রেজিস্টিভিটি কি থাকবে? একটাই থাকবে। সিমিলারলি তার যেহেতু একটা ক্রস সেকশনাল এরিয়া কি হইব? সেমই হইব। তাহলে ক্রস সেকশনাল এরিয়া আমি কি রাখলাম? A রাখলাম। ঠিক আছে? এখন দুটোটার ক্রস সেকশনাল এরিয়া আমি কি করতে পারি? বাদ দিতে পারি যদি রেশিও নেই। যদি রেশিও নেই তাহলে রেশিও নিলে কত আছে? P by Q। P by Q নিলে দেখো এখান থেকে রো আর এ, এখানেও কি আছে? রো আর এ ক্যান্সেল আউট হইব। তাহলে আলটিমেটলি থাকবে কত? 100 মাইনাস L, নিচে কত আছে? L। ঠিক আছে? তুমি জানো কি কি কন্ডিশন? ব্যালেন্স কন্ডিশন। তুমি জানো ব্যালেন্স কন্ডিশন। যেহেতু ব্যালেন্স কন্ডিশন, যেহেতু ব্যালেন্স কন্ডিশন, তাহলে আমরা কি করতে পারি? P by Q is equal to R by S। যেহেতু ব্যালেন্স কন্ডিশন, then we can say P by Q is equal to how much? R by S। যদি এরকমটাই হয় তাহলে P by Q এর জায়গাতে আমি কত লিখতাছি? 100 minus L divided by L. This is P by Q is equal to R by S। এখন দেখো তোমার দ্বারা L এর ভ্যালু কইয়া দে। L এর ভ্যালু যদি কইয়া দে 100 minus L তুমি জানো। ধরো কথার কথা L is equal to 30 সেন্টিমিটার। L যদি 30 হয় তাহলে R 100 minus L কত আসবে? 70। জানো রেশিও। দেন রেজিস্ট্যান্স বক্স তো নোন, তাও তুমি জানো। তাহলে তুমি জানো না কোনটা? S জানো না। তুমি জানো না কোনটা? S জানো না। আননোন রেজিস্ট্যান্স। তাহলে এই ফর্মুলা ইউজ করে সেটা
আননোন তুমি ভ্যালু যেটা আছে সেই আননোন ভ্যালু আইডেন্টিফাই করতে পারবা। তো বাই ইউজিং দিস ফর্মুলা you can easily find out the value of S. By using this formula you can easily find out the value of S, where S means unknown resistance of the provided circuit. Okay, it's an important note kar rakho. S is the unknown resistance of the provided circuit. ঠিক আছে, এরকম ভাবে আমরা যে কোনো সার্কিটের মধ্যে বেসিক্যালি এই কন্ডিশনস এর জন্য আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমি পড়াবো এখন এক দুটা কোশ্চেন। একটা প্র্যাকটিস কোশ্চেন করে আজকে ছেড়ে দেব। আচ্ছা, আমি ভাবছিলাম তোমাদের মানডে টুইসডে থেকে সবার ব্যাচ আলাদা আলাদা করে দিই, ঠিক আছে? এবার এখানে একটা প্রবলেম একটাই জিনিসের মধ্যে ফেস করতেছি, আমি ভাবতেছি করতাম কি করতাম না। একটা কারণটা ব্যাচ এআরসির প্রবলেম নাই, কারণ তাদের সোমবার দিন ডিল করছে। প্রবলেমটা হচ্ছে ব্যাচ বি এর নিয়ে আসে। ব্যাচ বি মঙ্গলবার দিন ডেট করছে, আর মঙ্গলবার দিন 1 এপ্রিল করছে। তো এই কারণে ভাবতেছি শুরু করতাম, কারণ যাই হোক 12 শুরু করতেছে দেখে এই কারণে। তো এই বেসিসে ভাবতেছি সোমবার দিন যেহেতু পার্মানেন্ট হলিডে আছে, সোমবার দিন নিলে সকালে দিয়ে ক্লাস করা লাগে। এরপরে দিয়ে আসলে কিছু বলতে পারতো না, কারণ 12 এ কিন্তু বোর্ডসের কোশ্চেন বড় উদ্ভট টাইপের হয়। তখন তো না স্যার এপ্রিল হল করাই দিছিলাম রে না, ডিসিশন তো নিমা। হ্যাঁ স্যার, উইকলি 3 দিন থাকবো, যেমনি আসলে এমনি। মানডেতে ক্লাস করামো, আসতে মানডেতে ক্লাস করার শুরু, দেন বুধবার থার্সডে থেকে মানে ওয়েডনেসডে থার্সডে থেকে সব স্প্রেড আপ হয়ে যাবে, কারণ তখন তোমার সমস্ত স্কুলে মানে সমস্ত ক্লাসও স্টার্ট হয়ে যাবে, অনেকে স্কুলও স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো মানডে ইজ দ্য লাস্ট ক্লাস, মর্নিং সেশনের দিকে রাখো, মর্নিং 10 মানে 10টার দিকে রাখো টেন্টেটিভলি। আর সোমবার দিন তোমরা ডিপিপি তোমরা ফি কার্ড নিয়ে আয়ো, কারণ ম্যাটেরিয়ালস রিলিজ হয়ে যাবে সোমবার দিন সকালবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস সোমবার দিন মর্নিং 10 AM to 12 PM ওই দিনে ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন সলভ করি আমরা। ক্যালকুলেট the unknown resistance, calculate the unknown resistance X, calculate the unknown resistance X when, calculate the unknown resistance X when the null condition, calculate the unknown resistance X when the null condition of the given circuit, when the null condition of the given circuit is at 40 centimeter, when the null condition of the given circuit is at 40 centimeter.
এখান থেকে x এর ভ্যালু আইডেন্টিফাই করতে গেছে, ঠিক আছে? তো আমরা আগের স্লাইডে কি পাইছি, দুইটা লেন্থের রেশিও ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্সের রেশিও লিখতাম, ঠিক আছে? যেখানে আর তার ঠিক নিচেতে কি হয়, p হয়। তাহলে এই রুলস অনুসারে এখানে আছে কত, 40। তাহলে এটা যদি 40 হয় তাহলে এখানে r এর নিচে যেহেতু আছে দিস ইজ p, দিস ওয়ান ইজ q। তাহলে এখানে কত লিখতে পারি, 40 বাই 40 ইজ ইকুয়াল টু এখানে কত আছে 60, নিচেরটা কত আছে, এখানে কত আইবো 30 আর x কিরকম ভাবে আছে, প্যারালালি আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা নিচে কত লিখুম, 20 প্লাস 30x ডিভাইডেড বাই 30 প্লাস x, রেশিও কত আইবো 1, ক্রস মাল্টিপ্লাই করো, 20 প্লাস 30x divided by 30 plus x is equal to how much, 60. 30x divided by 30 plus x, এটা এদিকে নিলে কত আইবো 40, then 3x divided by 30 plus x is equal to 4, cross multiply করো, 3x is equal to 120 plus 4x, then এখানে কত থাকতেছে 4x minus 3x is equal to minus 120, therefore x is equal to 120 যদি মডিউলাস ভ্যালু নিই আমরা, ঠিক আছে? কারণ রেজিস্ট্যান্স তো নেগেটিভ হতে পারতো না, তো এখানে মডিউলাস ভ্যালু নিয়ে আসলে আমাদেরকে বসাতে লাগবে। যদিও আমরা এখানে এমনি দিছি দেখা, নরমালি এরকম কেসে কোনো সময় নেগেটিভ ভ্যালু আসে না, আমরা ইনস্ট্যান্টলি দিছি দেখা নেগেটিভ ভ্যালু আইছে, তারা যখন দিব তারা ম্যাচ করাই দিব যাতে নেগেটিভ ভ্যালু না আয়, ওকে? তো আইলে আমরা এরকম ভাবে নরমালি মডিউলাস ধরে নেব। আর যদি কোনো কারণে অপশনস এর মধ্যে কয়া রাখে যে the bridge is not actually balanced, তখন ওটারে তোমার মার্ক করতে লাগবে। কেন? কারণ রেজিস্ট্যান্স কত হইতাছে মাইনাস, দিস ইজ ইনভ্যালিড কন্ডিশন, ঠিক আছে? তো নরমালি এরকম ধরনের আইই না, আইবো ম্যাচ করায়, তারপরে যদি না আয় তাহলে মডিউলাস ভ্যালু ধরে আমরা বাইরে করি। এর মধ্যে যদি একটা অপশন দেওয়া থাকে the balance is not, sorry, the bridge is not balanced, মার্ক কোনটাতে করব, the bridge is not balanced। কেন? x এর ভ্যালু কত আছে -120, এই কন্ডিশনে ব্যালেন্স হইতাছে, x is equal to -120 is impossible condition, okay, clear? Okay, next Monday 10 AM to 12 PM যেহেতু ছুটি আছে, ওকে, থ্যাংক ইউ।